আজকের এই রেকর্ডিংয়ের আগে আমি কিন্তু আমার মুখে কোনো মেকআপ নিইনি। আমি যদি আমার ক্যামেরার পেছনের সহকর্মীকে একটু অনুরোধ করি আমার চোখের কাছে একটু ক্লোজ করে জুম করার জন্য, এই যে আমার চোখের নিচে এত কালি, এই কালি হবে না কেন? কেননা রাতে ঘুম হয়নি। ঘুম হবে কিভাবে? রিয়াল মাদ্রিদের সমর্থকদের তো ঘুম একদম হারাম হয়ে গেছে, কেননা মাদ্রিদ ডার্বি ছিল এবং মাদ্রিদ ডার্বিতে উঠতে থাকা রিয়াল মাদ্রিদকে, শাবি আলোনসোর রিয়াল মাদ্রিদকে 5-2 গোলে হারিয়েছে দিয়েগো সিমিওনের অ্যাটলেটিকো মাদ্রিদ। কেমন হলো এই ম্যাচ? এই ম্যাচে কারা ভালো খেললো, কাদের ভুল ছিল, এ নিয়ে কথা বলতেই আমি আশফাকুল মুশফিক। ওয়েলকাম টু স্টার প্লে ইন ট্রানজিশন আনকাট। বলছিলাম উড়তে থাকা রিয়াল মাদ্রিদের কথা, কেননা লা লিগায় মাদ্রিদ ডার্বির আগে এখন পর্যন্ত 6টা ম্যাচ খেলেছে রিয়াল মাদ্রিদ এবং 6টা ম্যাচের 6টিতেই জিতে 18 পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে 1 নম্বরে রয়েছে রিয়াল মাদ্রিদ। অপরদিকে আতলেতিকো মাদ্রিদের শুরুটা কিন্তু খুব একটা ভালো হয়নি। 6 ম্যাচে তারা মাত্র 9 পয়েন্ট নিয়ে বেশ নিচের দিকেই ছিল লিগ টেবিলে। তবে এই কারণেই হয়তো এই ম্যাচে ফেভারিট ছিল জাবি আলোনসোর রিয়াল মাদ্রিদ, তবে ফেভারিট কিন্তু তাদেরকে বেশিক্ষণ থাকতে দেওয়া হয়নি, কেননা আতলেটিকো মাদ্রিদ তাদের ঘরের মাঠে নিজেদের স্টেডিয়াম ওয়ান্দা মেট্রোপলিটানোতে কিন্তু শুরুর থেকেই মাদ্রিদের উপর যেন একেবারে জেকে বসেছিল। একের পর এক অ্যাটাক, একের পর এক সুযোগ তৈরি করেছিল এবং তা দেখে যেন মাদ্রিদ শুরু থেকেই বেশ নড়বড়ে হয়ে গেছে। ম্যাচের আগেই কিন্তু আতলেতিকো মাদ্রিদের যে স্ট্রাইকার আলেকজান্ডার সর্নভ, সে যখন ইন্টারভিউ দিয়েছিল, সর্নভ কিন্তু ইন্টারভিউতে বলেছিল যে আমরা বেশ এরিয়াল বল খেলার চেষ্টা করব ডি বক্সে। আগে থেকে যেহেতু ট্যাকটিক্স বলেই দিয়েছিল, মাদ্রিদ হয়তো কিছুটা সতর্ক থাকতে পারতো, কিন্তু তারা কিন্তু পারেনি। আমরা দেখেছি আতলেটিকো মাদ্রিদকে বারবার অ্যাটাক করতে, এবং অ্যাটাকগুলো হচ্ছে তাদের ডি বক্সের ভেতরে, বারবার মাদ্রিদের ডি বক্সের ভেতরে ক্রস আসছে অথবা কর্নার থেকে এরিয়াল বল আসছে। দুঃখের বিষয় বা মজার ব্যাপার হচ্ছে পুরো 90 মিনিটের ম্যাচে মাদ্রিদের ডিফেন্ডাররা কিন্তু একটা বারও বল কিন্তু হেড করে ক্লিয়ার করতে পারেনি। তাদেরকে দেখে মনে হচ্ছিল তারা যেন হেড করতে ভয় পাচ্ছেন। তারা মনে করছিল ফুটবলটা দেখে তারা ভয় পাচ্ছে, ফুটবলটা আমাদের সেই স্কুল লাইফের যে শক্ত ডিয়ার বল, যেটাকে লোহার বল বলতাম আমরা, ওই লোহার বলের মতো মনে করা হয়তো তারা ভয় পাচ্ছিল দেখে তারা কোনো হেডই করতে পারেনি। এবং সেই সুযোগটাই কিন্তু কাজে লাগিয়েছে আতলেটিকো মাদ্রিদ। ম্যাচের শুরুর দিকেই 13 মিনিটেই আতলেটিকো মাদ্রিদের ডিফেন্ডারের হেডে 1-0 গোলে এগিয়ে যায় আতলেটিকো মাদ্রিদ। কিন্তু কিছুক্ষণ পরেই অর্থাৎ ম্যাচের 34 মিনিটেই কিন্তু কিলিয়ান এমবাপ্পে দুর্দান্ত একটা গোল করে বসেন। ম্যাচ ফেরে সমতায় 1-1। সবাই মনে করছিল ম্যাচটা হয়তো এভাবেই আগাবে, কিন্তু কিছুক্ষণ পরেই কিন্তু ভিনিসিয়াস জুনিয়রের অ্যাসিস্টে আর্দা গুলার কিন্তু চমৎকার একটা গোল করে রিয়াল মাদ্রিদকে ম্যাচে প্রথমবারের মতো এগিয়ে নিয়ে যায় 2-1 গোলে। আর্দা গুলার চমৎকার ফর্মে আছেন এবং সেই ফর্মেরই প্রতিফলন দেখা গেছে তার চমৎকার ফিনিশিংয়ের মাধ্যমে। এখান থেকে কিন্তু মনে হচ্ছিল যে রিয়াল মাদ্রিদ হয়তো ম্যাচটা জিতে যাবে, ম্যাচটা এগিয়ে যাবে, কিন্তু কিছুক্ষণ পরেই সেই একই রকম দুর্বলতা। ডি বক্সের ভেতর ক্রস আসছে, কর্নার হচ্ছে, একটা কর্নারও যেন মাদ্রিদ ডিফেন্ড করতে পারছে না, একটা ক্রসও মাদ্রিদ হেড করে ক্লিয়ার করতে পারছে না। একটা কর্নার এসেছিল, কর্নার থেকে এরিয়াল বল হেড করে গোল হয়েছিল, কিন্তু পরবর্তীতে আতলেটিকো সেই গোলটা কেটে দেওয়া হয় ভার রিভিউর কারণে, কেননা সেটা হ্যান্ডবল ছিল। তখনও সতর্ক হয়নি। উচিত ছিল যে বারবার যেহেতু রিয়াল মাদ্রিদ অ্যাটাক খাচ্ছে, বারবার যেহেতু ক্রস আসছে, সেই ক্রসটা যেন ভালো করে ডিফেন্ড করা যায়। তারা তো সেটা করেইনি, বরঞ্চ সেই বারে গোলটা ক্যান্সেল হওয়ার কিছুক্ষণ পরেই বাহির থেকে একটা এরিয়াল বল দুর্দান্তভাবে হেড করে অ্যাটলেটিকো মাদ্রিদকে 2-2 সমতায় ফেরায় অ্যাটলেটিকো মাদ্রিদের নরওয়েজিয়ান স্ট্রাইকার আলেকজান্ডার স্লর্নভ, এবং প্রথমার্ধ শেষ হয় 2-2 গোলের সমতায়। মাদ্রিদের উচিত ছিল যে প্রথমার্ধ শেষ হওয়ার পর যে বিরতিটা, সেই বিরতিতে নিজেদের ভুলগুলো শুধরে নিয়ে অ্যাটাক, তারা যে অ্যাটাকগুলো খাচ্ছিল সেই অ্যাটাকগুলো যাতে দ্বিতীয়ার্ধে না খায় বরং গোল করে যাতে ফিরে আসতে পারে, সেটা হয়তো কাজে লাগানো দরকার ছিল। শাবি আলোনসো হয়তো সেরকম প্ল্যান করেছিলেনও, কিন্তু কাজে লাগাতে পারেনি, বরং মাদ্রিদের এই এরিয়াল দুর্বলতাটাই কাজে লাগিয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদ দ্বিতীয়ার্ধেও, এবং তারই প্রতিফলন দেখা গেছে। দ্বিতীয়ার্ধের শুরুতে যখন ক্রস এসেছিল, সেই ক্রসটা ডিফেন্ড করতে কাউকেই দেখা যায়নি। একই অবস্থা, কেউ যেন বলের মধ্যে মাথা লাগাতেই চাচ্ছেন না। আর্দাগুলার লম্বা করে একটা এরিয়াল বল ছিল, সে পা তুলে ডিফেন্ড করেছিল, ক্লিয়ার হয়েছিল বটে, তবে সে পাটা এত উপরে তুলেছিল যে আতলেটিকো মাদ্রিদের মিডফিল্ডার হেড করতে এসে তার মাথার সাথে পাটা লেগে যায়। খুব স্বাভাবিকভাবেই ডি বক্সের ভেতরে যখন আপনি জুতা এত উপরে তুলবেন, আপনার স্টাডস এত উপরে উঠবে, রেফারি সেটাতে ফাউল ডাকবে, সেটাই স্বাভাবিক, এবং ফাউল ডেকেছেও, এবং সেই ফাউলে পেনাল্টি পেয়ে যায় আতলেটিকো মাদ্রিদ, এবং সেখান থেকে পেনাল্টিতে গোল করেন আতলেটিকোর হয়ে দুর্দান্ত ফর্মে থাকা আর্জেন্টাইন ফরওয়ার্ড আলভারেজ। সেই পেনাল্টিটা কনভার্ট করে আতলেটিকো মাদ্রিদ এগিয়ে যায় 3-2 গোলে।
এরপর থেকেই যেন আর খুঁজেই পাওয়া যাচ্ছিল না রিয়াল মাদ্রিদকে, যেখানে রিয়ালের উচিত ছিল যে ঠিক আছে ম্যাচের এখনও 30 থেকে 35 মিনিট সময় বাকি আছে, আমরা কামব্যাক করার চেষ্টা করি, আমরা গুছিয়ে উঠে কামব্যাক করার চেষ্টা করি। কিন্তু প্রতিবারই যখন মাদ্রিদের অ্যাটাকের বিপক্ষে অ্যাটলেটিকো মাদ্রিদের পাল্টা আক্রমণ আসছিল, কাউন্টার অ্যাটাক আসছিল, মাদ্রিদের ডিফেন্সকে বেশ নড়বড়ে মনে হচ্ছিল, দেখে মনে হচ্ছিল তারা বেশ নার্ভাস। কেননা রিয়াল মাদ্রিদের এই ডিফেন্ডারদের মধ্যে অনেকেই আগে অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে মাদ্রিদ ডার্বি খেলেননি। হুইজেন ছিল প্রথম মাদ্রিদ ডার্বি খেলছেন, এবং দ্বিতীয়ার্ধের শুরুতে যেহেতু ইনজুরির কারণে মিলিতাও সাবস্টিটিউট হয়ে যান, তার বিপক্ষে যে রাউল অ্যাসেনসিও আসেন তিনিও এতটা পরিপক্কতা আসেনি তার মধ্যে ডিফেন্ডিংয়ের কারণে। তো সেখান থেকেই তিনি ডি বক্সের বাইরে একটা ফাউল করে বসেন, সেখান থেকে ফ্রি কিক পেয়ে যায় অ্যাটলেটিকো মাদ্রিদ, এবং কি দুর্দান্ত একটা ফ্রি কিক করলেন আলভারেজ, ফ্রি কিক থেকে সরাসরি গোল পেয়ে যায়। তবে আমার কাছে মনে হয় থিবো কর্তোয়া, যিনি রিয়াল মাদ্রিদের গোলরক্ষক ছিলেন, তিনি কিছুটা ভালো করতে পারতেন। তিনি একদম ওল্ড স্কুল টেকনিকে নিয়ার পোস্টের সামনে ওয়াল রেখেছেন, এবং ওয়াল রাখার পরে তিনি ফার পোস্টে দাঁড়িয়েছেন। স্বাভাবিক, তিনি মনে করেন তিনি অনেক লম্বা, তিনি 6 ফিট 4 ইঞ্চি, তিনি হয়তো লাভ দিলে পুরো বার পোস্ট তিনি কভার করে ধরতে পারবেন, পেরেছিলেনও বটে। ফ্রি কিকটা যে এসেছিল সেখানে তিনি লম্বা করে হাত বাড়িয়ে ধরতে পারেননি, হাত লাগাতে পেরেছিলেন। তিনি মনে করেছেন বল হয়তো সেভ হয়ে যাবে, সেভ হয়নি, বলটা সুন্দর করে জালের ভিতর জড়িয়ে গেছে। আরেকটি গোল হয়ে গেল, অ্যাটলেটিকো মাদ্রিদ এগিয়ে গেল 4-2 গোলে। ম্যাচের তখনও 25 মিনিট বাকি, এরপরে সম্পূর্ণ ডিফেন্সিভ হয়ে যায় এবং রিয়াল মাদ্রিদ চেষ্টা করে একের পর এক অ্যাটাক করে কিছুটা ফিরে আসার চেষ্টা করে তারা। তবে তাদের মধ্যে যেন সেই ইনটেন্টটা আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। প্রথমার্ধে আমরা এমবাপ্পেকে দেখেছি, ভিনিসিয়াস জুনিয়রকে দেখেছি, তারা একের পর এক চমৎকার অ্যাটাক করছিলেন বটে। তবে দ্বিতীয়ার্ধে বাস পার করে অ্যাটলেটিকো মাদ্রিদ যখন 4-2 গোলে এগিয়ে যায়, বাকি ম্যাচটা তারা ক্লোজ করার জন্য একদম বাস পার করে লোয়ার ব্লকে চলে আসে, এবং যখনই লোয়ার ব্লক হয়ে যায় তখন কিন্তু রিয়াল মাদ্রিদ বেশ স্ট্রাগল করতে হয় তাদেরকে। আমরা লিগের অন্য ম্যাচেও দেখেছি লোয়ার ব্লকের বিপক্ষে মাদ্রিদের ওপেন আপ করাটা বেশ কষ্টসাধ্য, এই ম্যাচেও তাই হয়েছে। তার উপর যখন ম্যাচের ওয়ান অফ দ্য বেস্ট মিডফিল্ডার আর্দা গুলার, যিনি সুযোগ তৈরি করছিলেন, তাকে যখন উঠিয়ে নেওয়া হয়, এরপর যেন আরও খেয়ে হারিয়ে ফেলে রিয়াল মাদ্রিদ, এবং 4-2 গোলে পিছিয়ে থেকে ঠিক শেষ মুহূর্তে এসে ভালভার্দের একটা ভুল পাসে আবার কাউন্টার অ্যাটাক আসে, এবং সেই কাউন্টার অ্যাটাক থেকে চমৎকার ফিনিশ করে 5-2 গোলের অ্যাটলেটিকো মাদ্রিদের পঞ্চম গোলটা করেন অ্যান্তোয়ান গ্রিজম্যান। 5-2 গোল, বিশাল ব্যবধান। এবং মাদ্রিদ ডার্বি, যেখানে একই শহরের দুই দল একে অপরের চিরপ্রতিদ্বন্দ্বী, সেখানে যখন সবসময় রিয়াল মাদ্রিদ যখন ডমিনেট করে, সেখানে যেদিন অ্যাটলেটিকো মাদ্রিদ জিতে যায় এবং তাদের নিজেদের ঘরের মাঠে জিতে যায়, সেই দিন উৎসবটা অনেক বড় হবে, সেটাই স্বাভাবিক, এবং তাদের উদযাপনেও সেই উৎসবের রেশটা দেখা যাচ্ছিল। অপরদিকে রিয়াল মাদ্রিদ, তাদের জন্য এখন একটা ওয়েক আপ কল বলতেই হবে, কেননা নতুন কোচ জাবি আলোনসো, তার আন্ডারে শুরুটা ভালোই পেয়েছে, তাই এখনও 7 ম্যাচ পরেও, ম্যাচ হারার পর এখনও তারা লিগের শীর্ষেই রয়েছে। যদিও আজকের ম্যাচে বার্সেলোনা যদি জয় পেয়ে যায় বার্সেলোনার পরবর্তী ম্যাচে, সেক্ষেত্রে কিন্তু বার্সেলোনা লিগ টেবিলে 1-এ চলে আসবে, তখন কিন্তু রিয়াল মাদ্রিদের জন্য আরও কঠিন হয়ে যাবে সামনের দিনগুলো। তবে জাবি আলোনসো ম্যাচের পরে বলেছে যে আমরা কষ্ট পাচ্ছি, তবে এটা আনন্দের কষ্ট, কেননা এখান থেকে ভুল থেকে অনেক কিছু শেখার আছে। আলোনসোর অবশ্যই কাজ করতে হবে তাদের ডিফেন্ডারদের উপরে, কেননা তারা যে শুধু হেড করতেই ভয় পাচ্ছিল তা না, এটা দেখে মনে হচ্ছিল যেন তারা স্কুলের বাচ্চা, তারা হেড করতে ভয় পাচ্ছে, মাত্র তারা নতুন করে হেড দেওয়া শিখছে, শুধু যে হেডের উপরেই কাজ করতে হবে তা না। আমার যেটা মনে হয়, অ্যাটলেটিকো মাদ্রিদের যেমন ফিজিক্যাল প্রেজেন্স, তাদের যে প্রেসিং, সামনে যখন চ্যাম্পিয়ন্স লিগে আপনি বড় বড় দলদের বিপক্ষে খেলতে যাবেন, সেখানেও কিন্তু সেই ফিজিক্যালিটি অনেক বড় একটা ইম্প্যাক্ট বা অনেক ক্রুশাল একটা ফ্যাক্টর হবে রিয়াল মাদ্রিদের জন্য। ম্যাচ হারা খারাপ, ম্যাচ হারা দুঃখজনক, তবে এই হারের মধ্যেও ভালো বিষয়টা হচ্ছে ভুল যেখানে হয়েছে সেগুলোতে এখন কাজ করতে হবে রিয়াল মাদ্রিদের, সেটাই হয়তো এখন কাজ করবেন আলোনসো। সেটাই একইভাবে রিয়াল মাদ্রিদ যেহেতু হেরেছে, কষ্ট অবশ্যই লাগছিল, তবে যখন দেখি যে আরও অনেক বড় বড় দল একই রাতে হেরেছে, তখন কিন্তু কষ্ট কিছুটা লাঘব হয় রিয়াল মাদ্রিদের সমর্থকদের। যেমন প্রিমিয়ার লিগের কথাই যদি বলি, প্রিমিয়ার লিগে মাঠে নেমেছিল ম্যানচেস্টার ইউনাইটেড, চেলসি, লিভারপুল, ম্যান সিটি, সবগুলোই প্রিমিয়ার লিগের বড় দল। তবে ম্যান সিটি 5-1 গোলে বার্নলির বিপক্ষে জয় পেলেও বাকি বড় বড় দল যারা ছিল, অর্থাৎ ম্যানচেস্টার ইউনাইটেড, তারা কিন্তু 3-1 গোলে হেরে গেছে ব্রেন্টফোর্ডের কাছে। আবার চেলসিও কিন্তু ব্রাইটনের বিপক্ষে 3-1 গোলে হেরে গেছে। আবার পাশাপাশি লিগ চ্যাম্পিয়ন লিভারপুল কিন্তু তাদের প্রতিপক্ষ ছিল এফএ কাপের চ্যাম্পিয়ন ক্রিস্টাল প্যালেস। তুলনা করলে লিভারপুল ক্রিস্টাল প্যালেসের চেয়ে যোজন এগিয়ে, তবুও এই ম্যাচটাতে তারা ক্রিস্টাল প্যালেসের কাছে হেরে যায় 2-1 গোলে। অর্থাৎ এই রাতটাতে কিন্তু বড় দল হিসেবে শুধু রিয়াল মাদ্রিদই হারেনি, ওই রাতটা কিন্তু ছিল বড় দলদের জন্য একটা হারের রাত, অর্থাৎ ম্যানচেস্টার ইউনাইটেড, চেলসি, লিভারপুল, তারাও কিন্তু হেরে গেছে
এই রাত্রিতে। এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি আশফাকুল মুশফিক, এবং ইউরোপিয়ান ফুটবলের সমস্ত লেটেস্ট আপডেট পেতে স্টার প্লে এবং স্টার নিউজের সঙ্গেই থাকুন।